নমস্কার। ন্যাশনাল স্কুল অফ ড্রামার ভারত রঙ্গ মহোৎসবে 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্ব জনরঙ্গ অনুষ্ঠানে দেহট্ট লালনের নিবেদন নাটক পঞ্চম বেদ। আমাদের পূর্ব পর্ব সমাপ্ত হয়েছে। আমরা ইতিমধ্যে যা শিখেছি তার অনুশীলন করব। এটা কিন্তু আমাদের নতুন পরীক্ষা। এখন কোনো ভুল করা কিন্তু আমাদের সমীচীন নয়। দীর্ঘজীবী হও। তোমাদের আগমনের উদ্দেশ্য কি? সকলে আসন গ্রহণ করো। আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের সকলের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে, আর সেই সমস্ত প্রশ্নের উত্তরের সন্ধানে আমরা আপনার কাছে এসেছি। তোমাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্নের উদয় হয়েছে সেগুলো নির্দ্বিধায় ব্যক্ত করো। হে গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো কিভাবে, আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছো বৎস। নাটক শুধু সমাজের জন্যই নয়, ব্যক্তি জীবনের জন্যও প্রযোজ্য। ত্রেতা যুগের পর মানুষের জীবন লোভে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। মানুষের মন ক্রমশ পাপ আর অসাধু কর্মের দ্বারা লিপ্ত হয়ে উঠেছিল। তখন দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, কিভাবে মানুষকে সহজ সরল জীবনের পথে নিয়ে আসা যায়। এমন কোনো মাধ্যম রচনা করতে বললেন তিনি, যা শ্রবণ শক্তি আর দৃশ্যমানতার মাধ্যমে একত্রিত করে তার সমাবেশ ঘটবে। ব্রহ্মা তাই দেবরাজ ইন্দ্রের অনুরোধে রচনা করলেন নাট্যবেদ, আর তার প্রায়োগিক দিক হলোই এই নাট্যশাস্ত্র। সাধু সাধু। মণিবর, বেদই তো সকল জ্ঞানের ভাণ্ডার। বেদের মধ্যেই তো সকল রহস্য লুকিয়ে আছে। তাহলে আবার আলাদা করে বেদ রচনা করার কারণ কি? আলাদাভাবে বেদ রচিত হলো তার কারণ, নাটকের মাধ্যমে মানুষকে শিক্ষা ও ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সমস্ত কিছুকে সহজ করে বোঝাতে হবে। ব্রহ্মা বেদ থেকে বিভিন্ন উপাদান নিয়ে তৈরি করলেন এই পঞ্চম বেদ নাটক। নাট্যশাস্ত্র রচিত হলো এইভাবেই। 4টি বেদের তত্ত্ব আর উপাদান নিয়ে কিভাবে রচিত হলো পঞ্চম বেদ? আমাদের একটু বিস্তারিত বলুন মুনিবর। এই যে তোমরা সঙ্গীত শ্রবণ করছো, সামবেদ থেকে এলো।
বিষমরূপ। যজুর্বেদ থেকে এলো অভিনয়, আর অথর্ববেদ থেকে এসেছে রস। এইভাবেই চারটে বেদ থেকে উপাদান নিয়ে তৈরি হয়েছে নাট্যবেদ। গুরুদেব, আরেকটি প্রশ্ন, নাটক কি কেবল দেবতারাই করতে পারে? না না, তা নয়। রাক্ষসরাও এক সময় ব্রহ্মার প্রতি এই সন্দেহ রেখেছিলেন, দেবতা দানব রাক্ষস মানব সকলে নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত আচার পরিলক্ষিত হয়। 3টে পৃথিবীর বর্ণনা আছে এই নাটকে। নাটকের মাধ্যমেই সহজ সরলভাবে জীবনকে দেখানো হয়। সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শিল্প, জ্ঞান এই নাট্যশাস্ত্রে বিদ্যমান। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো কর্ম নেই, এমন কোনো শিল্প নেই যা এই নাট্যশাস্ত্রে পরিলক্ষিত হয় না। আশ্চর্য! পুরো সৃষ্টি, লৌকিক অলৌকিক, ধর্ম শিল্প সবই নাট্যশাস্ত্রের মধ্যে। সমস্ত কিছু এই নাট্যশাস্ত্রে বিদ্যমান বৎস। সমস্ত জ্ঞান ও শিল্পের উৎপত্তি এই নাটক, আবার সমস্ত জ্ঞান ও শিল্পের সঙ্গমও এই নাটক। হে গুরুদেব, আমরা বুঝতে পারলাম যে নাটকই হলো শ্রেষ্ঠতম শিল্প। যেমন মানুষের নিঃশ্বাস প্রশ্বাস, ঠিক সেই রকম। কিন্তু গুরুদেব, আমাদের সমাজ কেন নাটককে সেই মর্যাদা দেয় না? আমি তো বহু জায়গায় দেখেছি এই শিল্পকে অনেকেই অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত হিসেবে গণ্য করে। মনে রাখবে বৎস, আমরা শিল্পী, শিল্পই আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক শুধু একটা মাধ্যমই নয়, সমাজের দর্পণও। এই অনুভূতির মধ্যে, এই রসের মধ্যে, এই বর্ণ ভৌগোলিক সীমাকে অতিক্রম করে পৃথিবীর এই বৈষম্য দূর করবে নাটক। নাটকের মাধ্যমেই সমাজ আবার সুন্দর সুস্থ হয়ে উঠবে। এই অনুভূতিতেই বিশ্ব আবার একদিন সুন্দর হয়ে সকলের সম্মুখে প্রস্ফুটিত হবে বৎস। যথার্থ গুরুদেব, শিল্প ব্যতীত এই সমাজ এক পশুর সমাজের ন্যায়। এই তো সমস্তটা বুঝতে পেরেছ। শিল্প আর শিল্পীর জন্যই পঞ্চম বেদ। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়ে তৈরি। তাপসবৃন্দ, আমার নাট্যশিল্পীরা তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুত। তোমরা নাটক উপভোগ করো। যথা আজ্ঞা গুরুদেব। চলো, আমার সঙ্গে তোমরা চলো।
ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল